এটা আসলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমি এটা দেখছি না, আমি দেখছি এটা ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশ এবং সাধারণ জনগণের একটা যুদ্ধ। আমি এই যুদ্ধটা শুরু করেছি এবং এটার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ এটা বার্তা পেয়েছে, যদি আপনি ন্যায়ের পথে থাকেন, আপনি আইনের পথে থাকেন, ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, দিন শেষে বাংলাদেশ এবং জনগণের বিজয় হবে। আপনি দেখেন একটা মানুষ 130 কোটি টাকারও বেশি হচ্ছে ঋণ খেলাপি। 2004-05 130 কোটি টাকারও বেশি ঋণ নিয়ে সে 2026 সালে এসেছে, সে ঋণ পরিশোধ করে নাই। সে বারবার আপনার হাইকোর্টকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করে। বিষয়টি এমন না যে তার প্রথমবারই প্রার্থিতা বাতিল হয়েছে, সে একই ঘটনার কারণে সে 2008 সালেও নির্বাচন করতে পারেনি। সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণকে অন্যান্য অনেক আসনে অনেক প্রার্থী বা অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই ইস্যুটি সামনে আনতে পারতেন, কিন্তু নিরাপত্তা ইস্যুতে আমাদের যে বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির হয়রানির ভয়ে, বা আমিও দেখেছি এটা যখন আমি মামলা করলাম আমার আইনজীবীদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে, আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে, কিন্তু হাসনাত আবদুল্লাহ কখনো কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবে না। আমাদের এই যে লড়াইটা ছিল, এই লড়াইটা হচ্ছে এই ব্যাংক ডাকাতরা যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেশের টাকা মেরে দিয়ে যারা জনগণের সেবা করতে আসে শুধুমাত্র নির্বাচনের সিজনে, তাদের কাছে আজকে একটি স্পষ্ট বার্তা গিয়েছে যে বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে, তারা সচেতন হয়েছে। ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, তারা আর পার পেতে পারবে না। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 12 তারিখে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব। আপনারা ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট, এটা সারা বাংলাদেশের মানুষের বিজয় এবং বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা, আপনার পথ যদি ন্যায়ের হয়, পথ যদি আইনগত হয়, পথটা যত লড়াইয়ের হোক না কেন, সংগ্রামীর হোক না কেন, কঠিন হোক না কেন, দিন শেষে আপনার বিজয়ী হবেই। তবে সেক্ষেত্রে আপনাকে ধরে থাকতে হবে। আর আপনারা আমার ওই আসনে আরও 4 জন প্রার্থী রয়েছে এবং আপনি দেখেন এটা খুব সহজ একটা প্রক্রিয়া। আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে হলে এটা পরীক্ষার মতো, আপনাকে টেস্টে পাস করতে হবে, আপনার ফর্ম ফিল আপের টাকা দিতে হবে। আপনি টেস্টে পাস না করেন, ফর্ম ফিল আপের টাকা না দেন, আপনার তো পরীক্ষার মধ্যে তো আপনাকে আহ্বান করা হবে না। তো সেই জায়গা থেকে অনেকেই ভাবছে যে ওনাকে হয়তো এটা খুব সিম্পল হয়েছে, উনি 11 বিষয়ে ফেল করেছে, উনি হচ্ছে ফর্ম ফিল আপের টাকা দিতে পারে নাই। আমি শুধুমাত্র এই জিনিসটাই হচ্ছে নির্বাচন কমিশনকে দেখিয়ে দিয়েছি যে উনি টেস্টে ফেল করেছে, ফর্ম ফিল আপ যথাসময়ে করতে পারে নাই। এখন এই কারণে ওনার প্রার্থিতা হচ্ছে আজকে এই যে মহামান্য হাইকোর্টের রায়ে আজকে এই জায়গায় এসে আপিল বিভাগের রায়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। আমি মানুষের কাছে একটা বার্তা দিতে চাই, দেখেন যারা অন্যায় করে তারা সংঘবদ্ধ, যারা অন্যায় করে তাদের সিন্ডিকেট অনেক লম্বা, তাদের হাত অনেক লম্বা, তারা হয়তো অনেক টাকার মালিক, তারা হয়তো ক্ষমতার মালিক, কিন্তু বিশ্বাস রাখেন, আপনি যে জায়গায় থেকে আসুন না কেন, আপনি বংশ পরিচয় হন আমার মতো, সেটা কিচ্ছু ম্যাটার করে না, কিন্তু আপনি যদি ন্যায়ের পথে থাকেন, আপনার অপরাধীরা যতই ক্ষমতাশীল হোক না কেন, দিন শেষে তাদের পরাজয় নিশ্চিত থাকবে। শুধুমাত্র আপনাকে ন্যায়ের পথে অটল থেকে দৃঢ়ভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে। সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বানটা জানাবো, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ইতিমধ্যেই শুনেছেন যে জনাব মঞ্জুরুল হাসান মুন্সী কুমিল্লা 4 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ছিলেন। তার প্রার্থিতা নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছিলেন আপিলের প্রেক্ষিতে। এরপরে তিনি মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা দায়ের করেছিলেন এবং রিট মামলাতেও তার প্রার্থিতা সামারিলি রিজেক্টেড হয়েছে। এরপরে তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগে তিনি একটি আপিল দায়ের করেছিলেন, সেটি শুনানি হয়েছে এবং আজকে সেটি আদেশের জন্য ছিল। বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সেই আপিলটি ডিসমিস করে দিয়েছেন, অর্থাৎ খারিজ করে দিয়েছেন। এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল হাসান মুন্সী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তার প্রার্থিতা বাতিলের যে আদেশ নির্বাচন কমিশন নিয়েছিল এবং মহামান্য হাইকোর্ট বিভাগ বহাল রেখেছিল, সেটি মহামান্য আপিল বিভাগ বহাল রাখলেন এবং এর মাধ্যমে বাংলাদেশে যারা ঋণ খেলাপি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এই আইনি বিষয়টি আবারও মহামান্য আপিল বিভাগের দ্বারা একটি নজির স্থাপিত হলো। এখানে স্পষ্ট হলো যে যারা
জনগণের টাকা, ব্যাংকের টাকা তারা ঋণ গ্রহণ করে সেগুলো পরিশোধ না করে সেগুলো মেরে খায়, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আইনি বিধিনিষেধ রয়েছে। সেই বিধিনিষেধই মহামান্য আপিল বিভাগ আবার বহাল রাখলেন এবং এর মাধ্যমে একটি নজির আবারও প্রতিস্থাপিত হলো যে যারা বাংলাদেশের জনগণের টাকা ফেরত দেয় না তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। দেখুন, মহামান্য হাইকোর্ট বিভাগ যখন তার রিট পিটিশনটি সামারিলি রিজেক্ট করেন সেখানে দুইটি অবজারভেশন ছিল। এক হচ্ছে তিনি ঋণখেলাপি এবং ঋণখেলাপির কারণে তিনি নির্বাচনে অযোগ্য। এছাড়াও তিনি যে ঋণখেলাপি ছিলেন এই তথ্যটিও তিনি হলফনামায় উল্লেখ করেননি, অর্থাৎ জেনে শুনে বুঝে তিনি মিথ্যা তথ্য হলফনামায় দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এই দুইটি বিষয় আদালত বিবেচনায় নিয়েছেন এবং পিটিশনারের পক্ষ থেকে আপিলকারীর পক্ষ অর্থাৎ মঞ্জুরুল হাসান মুন্সির পক্ষের আইনজীবীরা আদালতে যুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন যে মঞ্জুরুল হাসান মুন্সি তিনি ঋণখেলাপি নন, তিনি আদালতের আদেশ দ্বারা সুরক্ষিত এবং এই আদেশ আবার মহামান্য আপিল বিভাগের চেম্বার জজে স্টে হওয়ার পরে তিনি কিছু টাকা পরিশোধ করেছেন বলে তাকে ঋণখেলাপি ধরা যাবে না। এক্ষেত্রে আপনাদের আমরা জানাতে চাই যে জনাব মঞ্জুরুল হাসান মুন্সির 3টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে ঋণের ব্যাপার ছিল। প্রিমিয়ার ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় তার কাছে পাওনা ছিল 94 কোটি টাকার বেশি, আইডিএলসিতে তার পাওনা ছিল 36 কোটি টাকার বেশি এবং আপনারা শুনে অবাক হবেন প্রাইম ফাইন্যান্সের কাছে তার পাওনা ছিল 5,71,000 টাকা, সেটাও তিনি পরিশোধ করেননি। অর্থাৎ তিনি একজন হ্যাবিচুয়াল ঋণ ডিফল্টার এবং তিনি এই ঋণগুলো নিয়েছিলেন 2004 এবং 5 সাল থেকে। এই ঋণগুলো তিনি কখনোই পরিশোধ করেননি, যার ফলশ্রুতিতে 2008 সালের নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারেননি, 2014 সালে হয়নি, 2018 সালে তিনি আদালতের আদেশ নিয়ে চেষ্টা করেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করার, কিন্তু তখন আবার আপিল বিভাগের আদেশে তিনি তার আদেশের ফলশ্রুতিতে তিনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। অর্থাৎ যখনই বাংলাদেশে একটি নির্বাচন আসে তখনই এরকম ঋণ ডিফল্টাররা তারা এসে আদালতকে ব্যবহার করে কোনো না কোনোভাবে একটি আদেশ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করে। আমরা মনে করি যে এই রায়ের মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং ঋণ গ্রহীতা তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের একটি মামলা ছিল এবং জনগণ এখানে বিজয় হয়েছে। যারা ঋণ গ্রহীতা, যারা হলফনামায় মিথ্যা তথ্য দেয়, যারা জনগণকে প্রতারিত করে, যারা নিজেদের দলকে প্রতারিত করে, যারা তাদের সমর্থকদের তাদের ভোটারদেরকে প্রতারিত করে, তাদের প্রতি একটি মেসেজ মহামান্য আপিল বিভাগের রায়ের ফলশ্রুতিতে হয়েছে এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে।